ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের কাজ ভাঙবা, সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে, এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমেরিকার আমেরিকায় বাংলাদেশের এম্বাসিতে হামলা করেছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এই হামলা তারা চালায়। এখন প্রশ্ন উঠেছে, আমেরিকার মতো জায়গায় ভিন দেশিদের একটা এম্বাসিডরে সেখানে যদি আওয়ামী লীগ হামলা করে তাহলে আমেরিকা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? এসব অলরেডি আমেরিকা ব্যবস্থা নিতে শুরু করেছে। পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের সাংবাদিক, প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী মামলা করছেন। বলা হচ্ছে এই মামলায় যদি সফলতা আসে তাহলে আমেরিকার মতো জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে। এবং কালকে কয়েকজনকে আওয়ামী লীগের গুন্ডাদেরকে গ্রেফতার করেছে আমেরিকান পুলিশ। আমরা দেখবো সেখানে মূলত কি হয়েছিল এবং মামলা কারা লড়বেন এবং কি মামলা করবেন। চলুন আমরা আলোচনা করে দেখি। এই যুক্তরাজ্যে তো প্রায় 15-20 বছর ধরে আছি। এখন হয়তো বিএনপি কোনো আন্দোলন করে না, আর আন্দোলনের দরকারও নাই, মানে যুক্তরাজ্যের বিএনপির কথা বলতেছি, যেহেতু তারা ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগের আমলে তো তারা প্রচুর আন্দোলন করত, এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা যখন আসতো তখন বিএনপিকে তেমন দেখা যেত না। মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা আসলে অতটা কেয়ার করতো না। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে ওরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতো, পুলিশ বলতো ঠিক আছে, হোটেলের সামনে এই জায়গা দিয়ে দিলাম, এই 2 জায়গার ভিতরে থাকবা, থাকা এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রোটেস্ট করবা, তারপর চলে যাইবা। তো বিএনপি ওটাই করতো, নিয়ম অনুযায়ী প্রোটেস্ট করতো, করে চলে যেত। কিন্তু এই আওয়ামী লীগ যা করতেছে এরকম কিন্তু দেখি নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা এই 15টা বছর কি না করছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুমখুন তো বিএনপির উপর করছে, করছে না? করছে তো বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করত। কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো তা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা দূতাবাসে হামলা, এই দূতাবাসে হামলা মানে ওই দেশের উপরে হামলা। কারণ ওই আমেরিকাতে কিন্তু দূতাবাসটা কিন্তু একটা ক্ষুদ্র বাংলাদেশ, কারণ ওই দূতাবাসের জমিটা কিন্তু আমেরিকার আইনের ভিতরে না, এটা বাংলাদেশের আইনের ভিতরে। তো আজকে সেই কনসুলেটে যারা হামলা চালালো তারা অবশ্যই অপরাধী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গিয়েছেন নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক কনসুলেট অফিসে একটা অনুষ্ঠানের আয়োজনে সেখানে ভাষণ দিবেন। সেই জায়গায় প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজাও ছিল। তো সে ঢোকার সময়, এই সময় একেবারে আওয়ামী লীগের লোকেরা তেরে মেরে আইসা, মানে একদম তাকে পিড়াইবে, তাকে মারবে, তারপরে বাজে বাজে গালি দেয়, স্লোগান দেয়, ডিম মারে। যদিও কিছুই তার গায়ে লাগে নাই এবং তার কাছে যেতে পারে নাই, বাট এগুলো তার চেষ্টা করছে, এবং কনসুলেট অফিসের কাজ ভেঙে ফেলেছে, কাজ ভেঙে ফেলেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আমি আমেরিকা ছিলাম না, বাট আমি কিন্তু এই লন্ডনে দেখেছি বিএনপির প্রোটেস্টগুলো। বিএনপি খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচার হাসিনা, এর বেশি কিছু বলতো না। কিন্তু এই মানে এই আওয়ামী লীগের লোকগুলো এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে। এবং এটার কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে। কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন, সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে এবং ভাবতেছে যে আওয়ামী লীগ করে এরকম করলেই আমেরিকান সরকার অ্যাসাইলাম দিয়ে দিবে, ওই দিন শেষ। তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ কইরা তুমি করতেছো, কাজ ভাঙতেছো, ওই দিন আর নাই। ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের কাজ ভাঙবা, সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে, এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট বিডি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন, তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, তার মানে আমেরিকার দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার, সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে, সম্পদের ক্ষতি করে জানমালের ক্ষতি করতে চায়। সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক এবং যদি নিষিদ্ধ করা হয় তাহলে দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা, যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, তো আমেরিকাতেও নিষিদ্ধ। এবং যদি আমেরিকা নিষিদ্ধ করে, আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে, ইংল্যান্ডও ওই পথেই চলে, অস্ট্রেলিয়াও ওই পথেই চলে, তো তাহলে এবং ইউরোপে ওই পথেই চলে। তাহলে যদি আমেরিকাতে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে এবং ওরা আসলে ওই ভারত ছাড়া আর কোথাও রাজনীতি করতে পারবে না। আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, তার মানে দ্বারা এটাই যে শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই, তাই না? আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে, অফিস খোলে কলকাতায়, কোনো যুক্তি আছে? যুক্তি তো নেই, বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না। তো যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তার সর্বোচ্চ চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করবেন। তারা আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে অনেক ঘটনা আছে, এটা ঠিক। উনি যেটা বলেছেন এটাকে বিপ্লব বলা যায় না, এটা একটা অভ্যুত্থান হয়েছে, মানুষ পরিবর্তন চেয়েছে, চায় না যে তা না, এটা ঠিক। আই উড এগ্রি উইথ দ্যাট। আপনারা জানেন আমি একসময় চাকসুস জিএস ছিলাম। আমি সক্রিয়ভাবে আওয়ামী লীগের নেতা না, আওয়ামী লীগের সদস্যও না, বাট আমি বঙ্গবন্ধুর পার্টিকে সমর্থন করি। তার অর্থ এই না যে শেখ হাসিনার সবকিছুকে আমি সমর্থন করি, নো। সো ওই ক্ষেত্রে আমি শুধু এটুকু বলবো যে এই আমেরিকান ইউএসএআইডির ফান্ডিং শুনেছেন $29 মিলিয়ন, ওদের ওভারহেড আছে প্রায়, এটা 50 মিলিয়ন হবে। এবং আপনারা এই কথাটা হয়তো শুনেন নাই, আমি নতুন একটা তথ্য দিই, খোঁজ নিয়েন। এটা জুলাইয়ে ফিলাডেলফিয়াতে জামাত ইসলামের একটা মিটিং হয়েছিল এখানে, আমেরিকার ফিলাডেলফিয়াতে জুলাই মাসে, এই বছর, গত বছর। ও আচ্ছা, 24 সালের। 25,000 লোক হয়েছে ওখানে, 25,000। আমার এক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে আমার সম্পর্ক আছে, জামাত করে, তো একটু কথাবার্তা হয়। হাইলি এডুকেটেড কম্পিউটার সায়েন্টিস্ট, তো বাই শেয়ার করে। এবং এখানে আপনারা জানেন ওদের কিন্তু বিরাট ফান্ডিং আছে, নিজস্ব ফান্ডিং, চাঁদা তোলে, সবাই পার্টিসিপেট করে, সবার বেতনের 5% দেয়, 2% দেয়, 3% দেয়। অন্য দলের মতো না, কিন্তু এটা বাস্তবতা। ওদের একটা ফান্ডিং আছে। আবার ওদের ফান্ডিংটা আসে কিন্তু বিভিন্ন দেশ থেকেও, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, কাতার, বিভিন্ন এখানে ফান্ডিং আছে। 5 অগাস্টের পরে যেটা হয়েছে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি আপনাদেরকে, খোঁজ নেন। বসুন্ধরা গ্রুপ তাদেরকে প্রায় 100 কোটির উপরে তাদেরকে দিয়েছে, চাঁদা দিয়েছে, 100 কোটি টাকা। জামাতের আমির বসুন্ধরা গ্রুপের হেডকোয়ার্টারে ভিজিট করেছে, মনে আছে কথাটা? পত্রিকার নিউজ দেখেন, টেলিভিশনের নিউজ দেখেন, করেছে। ওয়াই? এই যে এনসিপিও প্রায় 100-150 কোটি টাকার মতো টাকা ওদের থেকে পেয়েছে বসুন্ধরা গ্রুপ। নাও বসুন্ধরা ইজ কম্পেনসেটিং। কিন্তু পরে আবার এনসিপির সঙ্গে সম্পর্কটা খারাপ হলো কেন? না, কিসের খারাপ? আপনি এখনো ওরা অ্যারেস্ট হয় নাই, হবে না, আপনি লেখা রাখেন, আমি বলে দিলাম।
অ্যারেস্ট করলেও মুখ দেখানো, লোক দেখানোর মতো করবে। ওদেরকে ওরা টাকা পয়সা দিয়া ওদেরকে ঠিক রাখছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা ইনফরমেশন দিই। এই যে রংপুরে যে মারা গেল সাইদ, আবু সাইদ, আবু সাইদের দুই ভাই আছে জানেন তো? দুই ভাইকে চাকরি দিছিল বসুন্ধরা, এটা জানেন তো? জানি, কিন্তু ওরা নিজেরা ছেড়ে দিছে। ওরা বলছে ছেড়ে যে না, দিছে। কেন ছেড়ে দিছে বলেন তো? ওরা কি বলছে করে যে একটু খোঁজ নেন? ওরা বলছে যে না, না, ওরা কি করে বসে- একটু খোঁজ নেন না আপনি? আপনি সাংবাদিক, উন্দিত সাংবাদিক, একটু খোঁজ নেন। আমি বলবো খোঁজ নেন। আমি খোঁজ নিয়ে এই কথাটা বলতেছি। বসুন্ধরা তাদেরকে যদি বলে 2, 4, 5, 10 কোটি টাকা আমি দিয়ে দেবো, আপনার ব্যবসা করেন, বা অন্য গ্রুপ, এখানে ওরিয়ন গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, তারপর আপনার ন্যাশনাল ব্যাংকের আছে, 5, 7, 10টা গ্রুপ বাংলাদেশে আছে, সিটি গ্রুপ আছে, যারা পয়সাওয়ালা শত শত হাজার হাজার কোটি টাকা বানাইছে গত 10, 15, 20 বছরে। ওরা ওদের 2, 4, 500 কোটি টাকা দিয়ে ওদের জন্য কোনো ব্যাপার না। সো দে আর ম্যানেজিং দোজ থিংস by providing money to different parties, especially NCP, BNP গত এক বছরে যদি কেউ চ্যালেঞ্জ করতে বলো না আমাকে, তারেক রহমান যে পয়সা কামাইছে এবং যার কাছে কালেক্ট করছে, আর তার টাকার দরকার নাই। হি ডাজন্ট নিড এনি মোর মানি। আপনার মিলনের কথা খেয়াল আছে? চাঁদপুরের মিলন মন্ত্রী ছিল যে। জি, আপনি একটা প্রশ্ন করেন নিজেকে, মিশন ভাই, মিলনের মতো লোক নমিনেশন না পায় নাই। কারণ সে সংস্কারপন্থী। মালয়েশিয়ার একজনকে এনে নমিনেশন দিছিল জানেন? কার কানেকশনে ওই মালয়েশিয়ার লোক আসছে? কত টাকা দিচ্ছে ওই লোক? 5 crores মিনিমাম। মিলন পায় নাই, সে পাইছে নমিনেশন। এক্স্যাক্টলি দ্যাট উইল হ্যাপেন ইন নেক্সট ইলেকশন। আই টেল ইউ, রাইট ইট ডাউন। যারা টাকা দেবে তারা নমিনেশন পাবে। ইলেক্টেড হওয়া না হওয়া অন্য জিনিস, আমরা উই গেট ইনটু দিস, অন্য একটা অনুষ্ঠানে আসবে। হাউ অ্যাবাউট গোয়িং ব্যাক, ফজলুর রহমানকে বহিষ্কারও করবেন না, আপনি লিখে রাখেন। আপনি ইলেকশন এখানে ফজলুর রহমান বহিষ্কার। আমার কথা হলো মিশন ভাই, আপনারা যারা ইউটিউবার, আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস, আমার কথা হলো সে তো বহিষ্কার হয় নাই, আপনি বহিষ্কার কেন কথা বলবেন না? এখানে ওই ভুলে একটা প্রশ্নবোধক চিহ্ন দেই নেই। না, আমার কথা হলো আমি ভুল তথ্য দিতে চাই না, আমি মেসেজও দিতে চাই না ভুল। আমি সত্য কথা বলবো, আমার ভিউ হোক আর না হোক, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি সত্য কথা বলবো, এবং আপনার কাছ থেকে মানুষ সত্য কথা আশা করে, ফ্যাক্ট আশা করে। আমি যে কথাগুলো বললাম, আমি ইনফরমেশন নিয়ে বলতেছি। আমি দরকার হলে তথ্য দেব, কোত্থেকে পেয়েছি, কিভাবে তথ্যটা এসছে, কানেকশন গুলো কি। I have those sources এবং I try to collect those sources, বিভিন্নভাবে কালেক্ট করা। এই যে আজকে এস আলমের বাড়িতে আগুন ধরেছে, দেখেছেন? দেখেন নাই। এস আলমের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, কেউ করে নাই। এস আলমের এসইউবি কোথায়? এস আলমের ব্যাংকগুলো বিভিন্নভাবে এখন ডিস্ট্রিবিউট হয়েছে, এই সে হাবিজাবি তার ব্যবসাগুলো বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন জন চালাচ্ছে। হু আর দোজ পিপল? Who are they? খেয়াল করেন। অথচ এস আলম, দিস ইজ দ্য অনলি রিজিম ইন বাংলাদেশ 72 পরে। আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে এস আলমের মতো একজন লোক এবং তার ফ্যামিলিতে 7টা ব্যাংকের মালিক করছে। খান সাহেব, তথ্যটা আপনি একটু ভেরিফাই করেন যদি আমি ভুল তথ্য বলে থাকি। অনলি গভর্নমেন্ট। Shame to আওয়ামী লীগ for that. Why একটা পরিবার 7টা ব্যাংকের মালিক হবে কেন? তার ভাতিজা, সে, তার পোলাপান, তার ঘরের চাকর চাকরানি পর্যন্ত ব্যাংকের দিয়ে। Why? What is it? What is it? নিশ্চয়ই there is some reason. তো এই জন্য বললাম,
যে বাংলাদেশের পলিটিক্স ইজ রিয়েলি রিয়েলি কমপ্লিকেটেড এন্ড টাফ। ডক্টর জমির, আপনার খেয়াল আছে যে এস আলমের বিরুদ্ধে আদালত একটা রিট করছিল মতো শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম সেই পোস্টপোন করে দিয়েছিল। মানে আমি বললাম এনায়েতুর রহিমকে ফাঁসিতে দেওয়া উচিত, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই সমস্ত বিচারপতি বাংলাদেশে অনেক বিচারপতি আছে একদিনে 1000 লোককে মুক্তি দিছিল, আপনি খেয়াল আছে? মুক্তি দিছে, ছেড়ে দিছিল। এই বিচারপতিদের অ্যাকাউন্ট দেখা দরকার, কত শত শত কোটি টাকা ওরা ঘুষ নিচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকা কালেক্ট করতেছে। সো এই জিনিসগুলো, এই ফজলুর রহমানের কথা বলতেছেন, হি কুড হ্যাভ মেড মানি, লট অফ মানি। এই যে খান সাহেব ওনার প্রতিবেশী জানে, এই ধরনের চরিত্রবান পলিটিশিয়ান আপনি, এই যে পোলাপানরা দেখেন না, এই পোলাপানরা দেখেন সামান্য টাকা 50 লাখ টাকার লোভে গিয়া আমাদের উপদেষ্টা গিয়া কি ইয়েতে অস্টিনে কি কি এটার নাম কি, ওয়েস্টিনে গিয়া হাঁস খায়, আর ওখানে গিয়া নীলা মার্কেটে। এখন জমির ওয়েস্টিন নীলা মার্কেটে যেতেই পারে, ওটা তো এক্সপেন্সিভ না। না যাওয়ার কোনো অপরাধ নাই, কিন্তু আমার কথা হলো ভাই শুনেন, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এক্সারসাইজে যাই গেঞ্জি ছাড়া, খালি আমি কি এই শোতে খালি খালি গায়ে আসতে পারবো? একটা ডেকোরাম, মিনিমাম একটা ডেকোরাম আছে তো। সে উপদেশটা জাস্ট ট্রাই টু মেনটেন ইউর স্যাংটিটি। একটা পোস্ট উপদেশটা মানে কি একটা চেয়ার, এই চেয়ারটার মান সম্মান আপনাকে রাখতে হবে। এখন সে যদি চাঁদার জন্য যায়, ওখানে চাঁদা তুলতে যায়, তার বাপের কি অবস্থা দেখেন, তার বাপ কি করতেছে। আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার বাপ যদি সে হইতো, তার বাপের মতো অবস্থা, আমি বাপকে বলতাম তুমি ঘরে বসে থাকো, তোমার কি দরকার, I will manage everything, you don't have to go out even, চাকরিও করার দরকার নাই। কারণ একটা হিন্দু মহিলাকে আপনি জানেন, তার সহকর্মী একজন শিক্ষিকা, তাকে হেনস্থ করা, মার্ডারের সাথে জড়িত হওয়া, ওখানে বিএনপি দুটা গ্রুপের মধ্যে ফাটল ধরে ওগুলোর সাথে গ্রুপিং করে, কেন? তার ছেলের জন্য একটা পার্টি ওখানে জোগাড় করতেছে স্থানীয়ভাবে। সে হইতে পারবে না ওখানে যদি বিএনপির ক্যান্ডিডেট দাঁড়ায় ঠিক মতো, he will not get election, সে লোক চেয়ারম্যানও হইতে পারবে না। এই যে সজীব ভুঁইয়া, এই যে আপনি দেখেন ইশরাককে কিভাবে ইয়ে করলো এই ঢাকার মেয়র থেকে, থিঙ্ক অ্যাবাউট ইট। এই পোলাপান মাহফুজ, সে নাকি মাস্টার মাইন্ড, কে বললো? আমাদের ডক্টর ইউনূস। খেয়াল করেন, ডক্টর ইউনূসের মতো নোবেল প্রাইজ, একটা শব্দ, প্রত্যেকটা শব্দ যে ব্যবহার হয়, এই শব্দের কিন্তু ডক্টর ইউনূসের মুখ দিয়ে যখন ব্যবহার হয়, আমাদের মাহমুদুর মান্না বললেন, মাহমুদুর রহমান সাহেব এই যে কি বললেন এক্স্যাক্টলি, আমাদের সেনাবাহিনী যদি 2, 3, 4 তারিখে গ্রিন সিগন্যাল না দিত, মানুষ বাইরে হইতো রাস্তায়, পোলাপানরা বাইরে হইতো না। কই সেনাবাহিনীকে একটা ধন্যবাদ পেয়েছে? পাই নাই। আমাকে কে নিয়োগ দিয়েছে? ছাত্ররা। শ্রমিক কোথায়? শিক্ষকরা কোথায় গেল? ছাত্র যারা জনতা, কৃষকরা রাস্তায় আসছে, মহিলারা রাস্তায় আসছে, ধন্যবাদ পেয়েছে? পাই নাই। মাস্টার মাইন্ড আর ছাত্র নিয়োগ দিয়েছে। এখন নিয়োগকর্তারা যদি চুরি, চামারি, সন্ত্রাস, মবে যুক্ত হয়ে যায়, তাহলে উনি নিয়োগকর্তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছে এ পর্যন্ত? আপনারা বলেন, কেন শেখ হাসিনার পক্ষে মানুষ এখন কথা বলতেছে? ইউ আর ফোর্সিং পিপল টু গো ব্যাক। এই যে মাহমুদুর রহমান সাহেব বললেন, সত্য কথা বলেছেন উনি, কোনো লাভ হয় নাই তো। যেই লাভের জন্য যেই অ্যাডভান্টেজ পেত মানুষ, হ্যাঁ একটা নতুন ব্যবস্থা পেয়েছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় নাই, মানুষ শান্তিতে আছে, নিরাপত্তায় আছে। ভাই, এই প্রথম বাংলাদেশে আমি 72-এর পরে দেখলাম গুলশানে সারা রাত বাড়ি পাহারা দিতে, ধানমন্ডিতে সারা রাত বাড়ি পাহারা দিতে, বনানীতে সারা রাত বাড়ি পাহারা দিতে। কেন? তাদের বাড়ি লুট হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কখনো হয় নাই বাংলাদেশে। মবের সংস্কৃতি বাংলাদেশে কখনো ছিল না, কখনো ছিল না। আওয়ামী লীগের আমলও ছিল না। কেন ওই যে শাহবাগ কি মব নয়?
না না শুনেন, শাহবাগ তো ভাই একটা জায়গায় করছে, একটা গ্রুপ করছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে না করে না, নাই, ওটাই তো গিয়ে ওটাই তো কোর্টে মব গিয়ে জোতা পিটায় নাই, মব সৃষ্টি কোর্টে করে গিয়ে বিচার ব্যবস্থাকে গিয়ে প্রভাবিত করছে। আপনাকে এই যে রুমিন ফারহানার রুমিন ফারহানাকে কিভাবে থ্রেট করলো হাসনাতের মতো একটা ছেলে, থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা তো কল্পনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না। আমরা তো পলিটিক্স করেছি, আমি চাকসুর ইলেক্টেড জিএস, যখন কেউ পাস করে নাই, বাংলাদেশ ছাত্রলীগ তখন অফিসিয়ালি ডিফিটেড, সবচাইতে বেশি ভোট পেয়ে। কিন্তু অ্যাট এনি রেট আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে ভাই পলিটিক্স করেন আপত্তি নেই, কিন্তু মান সম্মান বোধ, অ্যাটলিস্ট সততা, চরিত্রটা ঠিক রাখেন। মুখ খারাপ করার তো দরকার না। আমি ফজলু ভাই কিছু কিছু কথা বলেছে, আমি এটা সমর্থন করি না। আমি ফজলু ভাইকে বড় ভাই হিসেবে বলবো, উনি কয়েকটা একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন, যদি আমি ভুল করে থাকি ঠিক আছে, আমি ক্ষমা চাই। এই জন্য আমি বলেছে সে মনে হয় এক জি, জায়গায়, প্রফেসর আপনারা জমির দেখবেন আপনাকে নিউজটা, নিউজ আপনাকে কনফারেন্সটা। আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। আমি যদি ভুল করে বলে থাকি, এটা 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 আমি বলবো না। আমি ইভেন এই যে রাজাকার শব্দটা, এটার অতি ব্যবহার হয়ে গেছে, ইউজ হয়ে গেছে, দরকার নাই। ওরা করেছে যেটা স্বাধীনতা যুদ্ধে, আমরা সবাই জানি, এটা নতুন করে, এটা সবাই ইতিহাস আছে, এটাকে কেউ বলো 2000 লোক, 5000 লোক, এই ধরনের কথাবার্তা আসতেছে, পিনাকির মতো লোক এই সমস্ত কথাবার্তা আনতেছে সামনে। ভাই আমি আপনার একটা শোতে বলেছি, উনি তো আজকে আমি 10th ক্লাসের ছাত্র, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমাকে উলঙ্গ করে দেখতে চেয়েছে আমি হিন্দু না মুসলমান। এই তাইলে আমি তাদেরকে কি বলবো বলেন? কি আলশামস বলবো, রাজাকার বলবো, না তাদেরকে আমি কি বলবো? না 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 স্বাধীনতা বিরোধী শক্তি বলবো, না পাকিস্তানের জারজ সন্তান বলবো, কি বলবো? এরাই আমার লোকরাই করেছে, পাকিস্তানের সৈন্য ছিল না ওখানে। ওরা তো করেছে, বাড়িঘর লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে, মা বোনকে হত্যা করেছে, মা বোনকে ধর্ষণ করেছে। এগুলো তো ভাই আমরা বলতে পারবো না। আমি জানি না মিশন সাহেবের বয়স কত, বাট আমি বলতে পারবো না। আমি তখন ক্লাস 10 এর ছাত্র, আমার স্টিল আই রিমেম্বার অল দোজ থিংস। ফজলু ভাইয়ের দুঃখ কষ্ট আছে, কারণ উনি যুদ্ধ করেছেন, অলমোস্ট যুদ্ধের সময় তো যেমন কাদের সিদ্দিকী যুদ্ধের সময় তো অলমোস্ট মারাই গেছিল। হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড। কাদের সিদ্দিকী সে ভারতে যেতে চায় নাই, চিকিৎসার জন্য ভারতে যেতে চায় না সে। অনেকে জানেন না কথাটা, তার লেখায় আছে। ডক্টর জমির ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে, আবার আবার আসবো। প্রফেসর খান আপনার কাছে, আপনার কাছে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে এই সংস্কার জোটে এখানে আসলে বলতেছে যে তারা নির্বাচনে যাবেই না, তারা যাবেই না। এই জামাত যেভাবে বলতেছে, এনসিপি ভাবে বলতেছে নির্বাচন হবে না, হবেই না, আরো থাকবে। এই গেল একটা। এটা আপনি একটু পরে দিয়েন। বাট তার আগে বলতে চাই, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে আসলে নিউ ইয়র্কে যাওয়ার তিনি গেছেন একটা অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে তিনি যাওয়ার পরে তার উপরে মানে একটা স্থানীয় যে আওয়ামী লীগের লোকেরা তারা হামলা চালিয়েছে, হেনস্থার শিকার হয়েছেন তিনি। তার দিকে ডিম ছুঁড়ে মেরেছে। এই আপনার গতকালকে স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে কনসালটেন্ট অফিসে তিনি ছিলেন একটা অনুষ্ঠানের আয়োজনে। তো সব মিলিয়ে আপনি কি মনে করেন যে আসলে বিষয়টা ঠিক হয়েছে কিনা? মিশন ভাই, আসলে আমি একটু শুরু করতে চাই এভাবে যে মাহফুজ আলমের সঙ্গে আসলে জামাতের সম্পৃক্ততাটা মনে করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মাহফুজ আলমের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জে, কিন্তু সে পড়াশোনা করেছে চাঁদপুরে। তামিরুল মিলাদ মাদ্রাসা থেকে সে পড়াশোনা করেছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেছে, ভর্তি হয়েছিল সেখানে। মাস্টারমাইন্ড বলার পিছনে বড় কারণ হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে এরা এই মাহফুজুল আলম এবং হচ্ছে আপনার আক্তার এবং আরো কয়েকজন আছেন যারা 2023 সালে তারা প্রথম একটি সংগঠন করেন, নাম দিয়েছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো গণতান্ত্রিক ছাত্র শক্তি নাম দিয়ে পরবর্তীতে এটাকে আবার তারা কনভার্ট করেছেন, এরাই কিন্তু এটাকে কনভার্ট করেছেন বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন, এবং এইটাকে আবার পরবর্তীতে তারা মানে কনভার্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এবং আন্দোলনের স্লোগানগুলো লক্ষ্য করবেন যে বাংলা ব্লকেট, তারপর হচ্ছে আপনার কমপ্লিট শাটডাউন, তারপর হচ্ছে মার্চ টু ঢাকা, তারপর হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসি। সো মানে আপনি কিছু লক্ষ্য করবেন যে আসলে ওদের ভিতরে কিন্তু একটা পরিকল্পনা ছিল। আমরা যেটা মনে করি যে হুট করেই একটা 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়ে গেছে, তা কিন্তু না। আপনি যদি একটু পর্যালোচনা করেন, আপনি যদি একটু পলিটিক্যালি অ্যানালাইসিস করেন, তাহলে লক্ষ্য করে দেখবেন যে 2023-এ ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, 24-এ এটাকে বিলুপ্ত ঘোষণা করে তারা নাম দেয় বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন। এটাকেও তারা বিলুপ্তি করে নাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং ওখান থেকেই তারা আপনার এই কর্মসূচিগুলো দিতে থাকে। সো এখন এবং তারপরে কি হয়েছে, তারপরে যে যখন জাতিসংঘের অধিবেশনে যখন প্রফেসর ইউনূস সেখানে যেটা বিল ক্লিন্টনের যে সংগঠনটি আছে, বিল ক্লিন্টন ইনিশিয়েটিভ ফর গ্লোবাল লিডার্স এন্ড স্টেজেস, ওখানে গিয়ে যখন উনি পরিচয় করিয়ে দেন যে মূলত সে হচ্ছে মাস্টার মাইন্ড, সো তখন থেকে আসলে তার পিছনে একটা ক্ষোভ কিন্তু আছে, যে কারণে সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ কনসুলেটে যেটা আয়োজন করা হয়েছিল, যে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবের যে বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভায় তাকে প্রধান অতিথি করা হয়েছে, যেহেতু উনি তথ্য সম্প্রচার মন্ত্রী, আবার পাশাপাশি উনি মানে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো সেইখানে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, রাত 12টা পর্যন্ত আটকে ছিলেন না, ওখানে, বেরোতে পারেননি, সবকিছু। হেনস্থার চেষ্টা করা হয়েছে, তবে এগুলো নতুন না। 2016 সালেও না না না, আরো এই আর কি বিএনপি আপনার বিএনপির লোকজন কনসুল লন্ডন হাইকমিশন ভাঙচুর করেছে, বিএনপির লোকজন তারা যাই হোক বঙ্গবন্ধুর মানে স্মৃতিকে অবমাননা না, করেছে। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে হচ্ছে ওখানকার কনসুলেট, আমাদের কনসুলেট অফিসের কিন্তু গ্লাস ডোরটি ভেঙে ফেলা হয়েছে। সো আমার এইটা এখন ওই যে বললাম না যে আসলে আমাদের হচ্ছে কি, আমরা তো সারাটা জীবন আমরা আসলে প্রতিহিংসার রাজনীতি করে আসছি, আমরা কখনোই প্রতিযোগিতার রাজনীতি করিনি। আমাদের না, আমরা যেমন স্কুলে ইউনিভার্সিটিতে যেমন আমাদের একটা প্রতিযোগিতা ছিল, আমরা কে ভালো করব, কে আমরা মানে ভালো রেজাল্ট করব, তারপর আমরা কে কোথায় চান্স পাবো, কিন্তু আমাদের রাজনীতিতে এই জিনিসটা নাই। ধরুন আমরা যেমন কলেজ জীবনে, ছাত্র জীবনে একটা ড্রিম ছিল না যে ওকে এসএসসি তে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, মেডিকেলে ট্রাই করব, ইঞ্জিনিয়ারিং এ ট্রাই করব, বুয়েটে ট্রাই করব। সো রাজনীতিতে আবার এই জিনিসটা নাই। রাজনীতিতে হচ্ছে যে আপনার প্রতিহিংসার একটা রাজনীতি আমরা লক্ষ্য করে আসছি, যে আপনার গীবত করা, গালিগালাজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কাকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন, যেটা একটু আগে আমি বলেছিলাম। সো এইখান থেকে আসলে আমি ঠিক জানি না বের হয়ে আসার উপায়টা কি। আমার মনে হয় যে একটি উপায় হতে পারে যে বিদেশে আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের যে বাংলাদেশে দেখুন, এতে হয় কি যে বাঙালি জাতি কিংবা বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু আসলে আমাদের সম্মানটুকু আমরা হারাচ্ছি আসলে। যেখানে বিদেশে আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে আমরা থাকি কর্মের প্রয়োজনে, পড়াশোনার জন্য, ব্যবসার জন্য, বিভিন্ন গবেষণার জন্য, সেখানে গিয়ে যদি আমরা সেই ধলাধলি, মারামারি, কাটাকাটি, ভাঙচুর এগুলো করি, আসলে আপনি দেখেন এগুলো আমরা হাসির পাত্র হচ্ছি, আসলে একটা জাতি হিসেবে আমরা কলঙ্কিত হচ্ছি। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের বৈদেশিক যে শাখাগুলো আছে এগুলো আমার মনে হয় আসলে বন্ধ করে দেওয়া উচিত। যে এ না হলে হবে কি, দেখবেন যে আপনি একবার যে দল আসবে আরেক দল তাকে জি আপনার, ওই যে আপনি যেটা জি একটু আগে বললেন যে বিএনপির সময় যে ওখানেও বা বিএনপিটা করেছে, ওইখানে ভাঙচুরও করেছে, বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে, অনেক আগের কথা। অনেক আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয়, আশা করি আপনার বক্তব্য ক্লিয়ার। আপনি আপনি কি মনে করেন আসলে? আমরা প্রথম প্রথম মনে করতাম যে নির্বাচন মনে হয় এরা এরা বলে আসলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপি জামাত তারা আসলেই চায় না যে নির্বাচন হোক, অথচ নির্বাচন ছাড়া কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। জেনারেল ওয়াকারও বারে বারে বলতেছে যে সেনাবাহিনীর ভিতরে রাস্তায় আছে সেনাবাহিনী, সেনাবাহিনীর ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সব মিলিয়ে একটা একটা সরকার দরকার নির্বাচিত। সেই জায়গায় আসলে নির্বাচনটা চায় না কেন? এই যে আপনার এই যে নাসির নাসির বলতেছে নির্বাচন হবে না, হাসনাত বলতেছে ইউনুস গিয়ে সেজদা দিয়ে আসছে লন্ডনে, আবার বলতেছে সেনাবাহিনী এদের কোনো জ্ঞান বুদ্ধি, মাথায় কোনো গিলু নাই, ব্রেন নাই। এই সব মিলিয়ে আসলে আপনি আপনি কি মনে করেন যে নির্বাচনটা আসলে হবে, নাকি ওই একতরফা নির্বাচন হবে, শুধু বিএনপি অংশগ্রহণ করবে? এখন এখন মানে মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হচ্ছে যারা এই 24 গণ অভ্যুত্থানে যারা এটা নেতৃত্ব দিয়েছে, মূলত এরা এখন তাদের তাদের একটা সেফ সাইডে যাওয়ার জন্য তাদের আসলে মূলত এখন মেইন পরিকল্পনা। তার কারণ হচ্ছে কি, আপনি যদি বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখেন যে আমরা কখনোই যে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম, সেই 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের যতগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আমরা কোনোটাই কিন্তু রক্ষা করতে পারিনি। সো এখন ইভেন 90-এর গণঅভ্যুত্থানে যে আমাদের রূপরেখাগুলো প্রণয়ন করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। সো এখন এরা ভাবছে যে আজকে যদি একটা যেন তেন ভাবে যদি একটি নির্বাচন হয়, এখন যারা নির্বাচিত হয়ে আসবেন
তারা আসলে জুলাই যে এই যে গণ অভ্যুত্থানকে তারা কিভাবে স্বীকৃতি দিবেন, এটার বৈধতা, সাংবিধানিক বৈধতা কিভাবে হবে, কিংবা যে প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি কিংবা বলছি যে এইগুলো আমরা করব, সংস্কারগুলো আমাদের করা হবে, যেটিকে জুলাই সনদ বলছি আমরা, সেটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে। তো এই জায়গাটাতে এখন এনসিপি আসলে তারা মনে করছে যে আমরা একটা রিস্ক জোনে কিন্তু রয়ে যাচ্ছি, যে নির্বাচিত সরকার আসলে যদি কোনো কারণে যদি এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে তখন তাদের কি হবে। সো যে কারণেই তারা মনে করছে যে আসলে এখন যেটি তারা বলছে যে আমাদের যেটি জুলাই, দেখুন জুলাই ঘোষণাপত্র হচ্ছে একটি সাংবিধানিক একটি বিষয়। সো এটাকে যদি আপনি স্বীকৃতি যদি না দেন তাহলে এই যে অভ্যুত্থানটি হয়েছে এটি তো একটা সাংবিধানিক স্বীকৃতি তো দিতে হবে। সো যে কারণেই তারা এখন চাচ্ছে যে যে কোনো উপায়ে, সেটি রাষ্ট্রপতির প্রোক্লামেশনেই হোক, সেটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই হোক, কিংবা একটি গণভোটের মাধ্যমে হোক না কেন, তারা কিন্তু চাচ্ছে যে নির্বাচনের আগে যেন তাদের একটি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এবং পাশাপাশি জুলাইয়ের যে সনদ, যে প্রতিশ্রুতিগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে, যেমন 166টি প্রস্তাবনা সম্ভবত জমা পড়েছে আমাদের ঐক্যমত্য কমিশনে, সেখানে 84টির মতো হয়তো সম্ভবত তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। সো এই যে প্রতিশ্রুতিগুলো, এইটারও তো আসলে একটি বাস্তবায়ন দরকার। এখন তারা বলছে যে আসলে এগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যেতে যাচ্ছে না। তো আজকে যেটি লেটেস্ট নিউজ সেটি আমি বলি আপনাকে, যেটি হচ্ছে যে আজকে যেটি আলোচনা হয়েছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে একটি গণভোটের মাধ্যমে আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কিনা, এটি নিয়ে আজকে আলোচনা হয়েছে, বাট কোনো চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেনি। তো আমার মনে হয় যে একটি সমাধান তো হয়ে যাবে এইখানে, তারা তাদের সেফটির জন্য, তাদের যে আগামী ভবিষ্যতের জন্য। কারণ আপনি তো দেখেছেন যে 21 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনার যুদ্ধাপরাধীদের কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অথচ বঙ্গবন্ধু নিজেই কিন্তু অনেককে কিন্তু আপনি ক্ষমা করে দিয়েছিলেন। সো এখন ধরেন আজকের হয়তো প্রেক্ষাপটে আপনি যদি এই জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রে যদি সাংবিধানিক স্বীকৃতি যদি আপনি না নিয়ে নেন, কোনো কারণে যদি নির্বাচিত সরকার যারা আসবেন তারা যদি এগুলো বাস্তবায়ন না করেন, এদের যে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না তারই কি গ্যারান্টি আছে? তো যে কারণে আমার মনে হয় যে আলটিমেটলি একটি সমাধান হবে। কারণ আজকে যেটি আপনাকে বললাম, আজকে এই সন্ধ্যায় যেটি আলোচনা হয়েছে যে এখন একটি গণভোটের কথা ভাবছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একটি গণভোট হবে, তাহলে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা সাশ্রয় হবে, এবং সেখান থেকে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের বাস্তবায়ন যেটা হবে, এটার একটা সমাধান হয়তো হয়ে যাবে। তো তখন আমার মনে প্রবলেমটা হবে না। আর আরেকটি যেটি ইস্যু যেটি আলোচনা হচ্ছে আপনার, সেটি হচ্ছে যে আপনার পিআর পদ্ধতি নিয়ে। এটি হচ্ছে যে এটি আপনার এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা মনে করছেন যে বাংলাদেশে 40% ভোট পেয়ে আপনার 223টি আসন পাওয়া যায়, আবার 40% ভোট পেয়ে দেখা যায় 67টি আসন পাওয়া যায়। সো এই যে আপনার ভোটের তারতম্য, এই যে আপনার উইনার্স টেক অল, এখন তরুণ প্রজন্ম যেটা দেখেছে যে পৃথিবীর 90টা দেশে এই চর্চাটি আছে, সে 1899 সাল থেকে বেলজিয়ামে এটি চর্চিত হয়ে আসছে। আজকে বিশ্বের যে প্রথম যে 35টি যে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ, সেখানের মধ্যে প্রায় 35টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এখন তরুণদের একটা ভাবনা, আমরা যদি সবকিছু করতেই হবে, এটা ঠিক মানে আমার কথা হচ্ছে ওরা একটা প্রস্তাবনা দিয়েছে, সেটা আমাদের এনসিপি হোক, আবার আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, কিংবা জামাতে ইসলাম হোক, হ্যাঁ তাদের কথা হচ্ছে যে ঠিক আছে, যত পার্সেন্ট ভোট হবে সংখ্যানুপাতিক হারে তারা সেই তত পার্সেন্ট তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। আমার কথা হচ্ছে যে বিএনপি যেমন বলে বসে আমরা এটা মানিই না, আমার এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আমরা তো একটা আলোচনা করতে পারি, আর আমি মানবই না বা কেন? আমি গত 54 বছরে এই ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচনে, প্রচলিত নির্বাচনে আমরা গুম, খুন, হত্যা, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অর্থ পাচার, বেগম পাড়া, এগুলোই তো আমরা দেখেছি। সে এখন যদি পিয়ার পদ্ধতিতে গিয়ে আমরা ট্রাই করতে, সমস্যা কোথায়? আমরা যদি মনে করি যে এই পদ্ধতিতে নির্বাচন যদি হয়, এখানে যদি একটি জাতীয় সরকার গঠন হবে, এই তো, কারণ প্রত্যেকটি দল যে 1% ভোট পাবে সেও সংসদে 3টি আসন পাবে। সো ভয়টা কোথায়? আমার কথা যেখানে ভয়টা কিসের? বিএনপি কেন এত ভয় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে, তারা মনে করে যে আমরা সর্বোচ্চ ভোট পেয়েছিলাম 40.86%, এখন 40% ভোট যদি পায় ওনারা সংসদে আসন পাবেন 120টি, অথচ যদি এটা প্রচলিত পদ্ধতিতে যে নির্বাচিত হয় বিএনপি আসন পাবে প্রায় 230টির উপরে, কথার কথা।
কারণ তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এরকম। না তো যে তাহলে কারণে বিএনপি এটা মানবে কেন? বিএনপি এটা মানবে কেন? বিএনপির আপনি দলিত না তো না এটা আপনি স্বার্থ। বিএনপি মানবেন কেন? তাহলে আপনি তাহলে পিয়ার পদ্ধতি মানবেন না কেন? মান আপনি মানবেন না কেন? আমি যেই তো আমার তো না শুনেন, আমার যেই কারণে জামাত পিয়ার পদ্ধতি চায় সেই কারণেই বিএনপি চায় না, স্বার্থ, না 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 নিজেদের স্বার্থ। আমি তো চাইতেই পারি, এটা অন্যায়টা কোথায়? আমার কথা হচ্ছে আমরা কি টেকনোলজির সঙ্গে আমরা নিজেকে প্রযুক্তির সঙ্গে আমরা প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছি না? রুহুল আজকে কবির আমরা স্কুলে রিজভী মিটিং বলছে করছি যে না? যে সিনিয়র পিয়ার মিটিং কি করছি না? খায় না পরে, পিয়ার কি খায় না পরে, না না রুহুল কবির রিজভী বলছে। কে বলছে? রুহুল না না কবির আমার রিজভী। না না এইটা শুনেন, এইটা এই না যে না, এইটা খান এই যে সাহেব, কে? মিস্টার মিশন, খান সাহেবকে আমি একটা প্রশ্ন করি, আপনি জি উত্তর জি দিয়েন। প্লিজ। পিয়ার পদ্ধতি যদি লেটস সে পিয়ার পদ্ধতি ইলেকশন হলো আপনার এলাকায়, আপনার এলাকা ধরেন, বাইরে যাওয়ার দরকার নেই, জি আপনার এলাকায় জামাত ইসলাম, এনসিপি, মনে করেন বিএনপি বা অন্যান্য দল আপনার এলাকায় প্রচার করবে, রাইট? পার্টি। আপনি একটু বলেন তো আপনার অভিজ্ঞতার আলোকে কত পার্সেন্ট লোক ভোট দিতে যাইতে হইতে পারে? না না সেটা তো আপনি তো সারা বাংলাদেশের ভোট কালেকশন করবেন, আমার এখানে নাও আমি পেতে আমি পারে। আমি আপনাকে আমার অভিজ্ঞতার আলোকে বলে দিই, পিয়ার পার্সন হলে 20 থেকে 30% লোক যদি ইলেকশনে যায়, আপনি দেখেন বাংলাদেশে শুনেন, আপনাকে অপোজিটে আরেকটা কথা বলি, কি কারণে কথাটা বললাম। আওয়ামী লীগ যখন 24 ইলেকশন করেছিল, আপনার মনে থাকার কথা, 3 থেকে 4টা ক্যান্ডিডেট ইগল মার্কা, ওই মার্কা করে নাই, সবাই ভোটার নিয়ে গেছে। কাদেরকে নিয়ে গেছে? যারা আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের 30, 35, 40% হোয়াট এভার ইট ইজ সমর্থক, সবাই নিয়ে গেছে। কিন্তু যার কারণে আপনি যদি এখনো ভোট কাউন্ট করেন, দেখবেন যে হয়তো সবাই মিলেজুলে যেহেতু নিয়ে গেছে, অনেক ইভেন পার্টি করে না, ভাই আসো আমার একটা ভোট দাও, খেয়াল করেন আপনার আত্মীয়, পার্টি করে না, একটা ভোট দেন, গেছে, পার্টি করে না। কিন্তু পিয়ার পদ্ধতিতে আপনি পার্সোনাল ক্যান্ডিডেট না হলে, সেই ইন্টারেস্ট শো না করলে, এলাকায় আপনি লোকজনকে ইলেকশনে সম্পৃক্ত না না করতে এইটা পারবেন এইটা না, এই- ইলেকশনে এটা আমি যাবে না। একমত না, এটা এটা ইউরোপ আমি না, আপনার সঙ্গে একমত না। এটা ইউরোপ না, মানুষের না 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 এটা সচেতনতা আপনি নাই, এটা আমি আপনাকে আমি বুঝতে হবে। আমি যদি বাংলাদেশে না না এটি আমার মনে হয়, এটি বললে আমি বলবো যে বাংলাদেশের ভোটারদেরকে, বাংলাদেশের জনগণকে আমরা হেয় প্রতিপন্ন করা হচ্ছে। No, no, আমাদের no, no, মানুষ no. You অনেক have to, বেশি সচেতন। না 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 আপনি এটা you আপনি have to বলতে accept পারেন the না যে reality. You have to accept the বাংলাদেশের reality. মানুষ যথেষ্ট ওয়াকিবহাল। বাংলাদেশের মানুষ শোনেন, এই বিএনপি একসময় বলতো যে দল ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়। তাই যদি হয় তাহলে তাদেরই উচিত পিয়ার পদ্ধতিতে যাওয়ার। এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয়, যদি আপনার গণতন্ত্রের যদি আপনার সুষম উন্নয়ন করতে হয়, নেতৃত্বের যদি বিকাশ ঘটাতে হয়, আমি মনে করি যে অন্তত পক্ষে একবার পিয়ার পদ্ধতিতে একটা নির্বাচন করা দরকার। আমরা যদি ফেইলিউর হই আমরা দেখবো, কিন্তু আমরা তো অনেকগুলো আমরা 12টা সংসদ আচ্ছা, আসন দেখলাম তো। আপনি গণভোটের কথা বললেন, আপনি গণভোটে যদি মানুষকে জিজ্ঞেস করেন পিয়ার চায় না পার্লামেন্টারি পদ্ধতি চায়, এটা জান, আচ্ছা ফাইন, আমরা তো এটা বলছি, Just আমরা তো একটা সেই প্রশ্ন, কথাটাই, yes, এই তো no. দেখুন আমরা তো সেই কথাটাই বলছি। তাহলে আমরা একটা রেফারেন্ডামে যেতে পারি। আমরা তাহলে রেফারেন্ডামে জনগণ যদি বলে যে আমরা পিয়ার পদ্ধতি চাই না, তাহলে আমরা প্রচলিত পদ্ধতিতে যাব। বাট এটা তো আমি তো ওরা তো আপনার সঙ্গে রেফারেন্ডামের একমত কথা বলতেছে না, ওরা না। বলতেছে আনইলেক্টেড গভর্নমেন্টে ডিসাইড করবে পিয়ার যাবে না পার্লামেন্টে যাবে। এটা তো হইতে পারে না। এইটাই তো আমি তো সেটাই বললাম, তো এনসিপি বলুক, জামাত বলুক যে বলছে ইয়ে দেন, রেফারেন্ডাম দেন, হ্যাঁ বলছে, মানুষ সবাই কি বলছে। চাই দেখেন, না না তো বলতেছে আমরাও না তো তো বলছি ওরা। না, আমরা না, কিন্তু বিএনপি একমত না। বিএনপির কথা হচ্ছে আমরা প্রচলিত পদ্ধতিতে আমরা নির্বাচনে যাব, আমরা কোনো পিয়ার পদ্ধতি মানি না, মানবো না। ইভেন নির্বাচন কমিশন গতকালকে বলেছে আমাদের সংবিধানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার কোনো অবকাশ নেই। এখন কথা হচ্ছে যে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানে আছে? হয়তো আপনি বলবেন যে আমাদের সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছে কিংবা ইন্টারিম গভর্নমেন্টস করা হয়েছে। সো আমার কথা হচ্ছে আমি কিন্তু কোনো তর্কে জড়াচ্ছি না। কথা হচ্ছে তাহলে তো বিএনপি বলতেই পারে যে ঠিক আছে, লেটস গো ফর রেফারেন্ডাম, আমরা একটি গণভোটে যাই। জনগণ যদি বলে যে আমরা পিয়ার চাই না, ফাইন, তাহলে তো এনসিপি বলতেও পারবে না যে আমি পিয়ার পদ্ধতি নির্বাচনে যাব।
আমার মনে হয় স্পষ্ট। আমরা একটু মাহমুদুর রহমানের কাছে যাই, তার আগে একটা একটা গুড নিউজ দিই। সেটা হচ্ছে, গুড নিউজ হচ্ছে এনসিপির যে যুগ্ম আহ্বায়ক সম্ভবত সার্জিস আলম, তার শ্বশুর লুৎফুর রহমানকে বিচারক পদে নিয়োগ দিয়েছে। তিনি হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি পদে, 17 নম্বরের নাম লুৎফুর রহমান, সার্জিস আলমের শ্বশুর, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তিনি বিচার কার্য ঠিকমতো পরিচালনা করবেন। এনসিপি জিন্দাবাদ, মাহমুদুর রহমান, আপনার কাছে দুইটা প্রশ্ন। পরিবারতন্ত্র যেই লাও জিন্দাবাদ, যেই লাও সেই কদু, সেই কোটা পদ্ধতি পরিবারতান্ত্রিক জিন্দাবাদ। রাজনীতি, সেই মাহমুদ পরিবারতান্ত্রিক রাজনীতি, সেই ডাইনেস্টি, সেই নেপোটিজম। তো মাহমুদুর রহমান, সম্প্রতি একটা টেলিফোন কনভারসেশনে আমরা শুনতে পেলাম শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে বলতেছেন যে জাতীয় পার্টি জিন্দালাস। যাক, সেটা পুরানোর কথা। আমার দেশ পত্রিকা একটা খবর দিয়েছে যে সব আওয়ামী লীগটা কি ওই জাতীয় পার্টির ভিতরে ঢুকে নির্বাচন করবে। তার মানে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র। এটা নিয়ে একটু বলবেন। আর জাতীয় পার্টিটা দুই ভাগ হইলো কেন এবং বর্তমানে কি অবস্থায় আছে, এটা একটু বলেন সংক্ষেপে প্লিজ। আপনার সময় 10 মিনিট। একটু আনমিউট করে নেন আপনি। জি, এবার বলেন। না, ঠিক আছে। আপনার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বললেন যে এই জিন্দালাস। না, জিন্দালাস। ওকে, ফাইন। জিন্দালাস, হ্যাঁ, জাহাঙ্গীর কবির নানকের সাথে কথা প্রসঙ্গে উনি জিন্দালাস বলছেন। এটা গত বছর জুলাইয়ের ঘটনা। ওই সময়টাতে জাতীয় পার্টি তো তাদের কাছে জিন্দালাসই ছিল, এটা সত্য। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে দহরম মহরম গাঁটছড়া ভাব ছিল, কিন্তু নিজের সত্তাকে বিকায় দিয়ে ছিল না, কখনোই ছিল না। তারা নিজস্ব দলে মার্কা নিয়ে ভোট করছে। তবে তাদের সাথে একটা সখ্যতা ছিল, এতে কোনোই সন্দেহ নাই। সেটা রাজনৈতিক কৌশলের কারণে করছে। তো তখন জিন্দালাস ছিল। ওই আন্দোলন দমনে জাতীয় পার্টি তো ব্ল্যাঙ্ক চেক দেয় নাই, এরকম যেরকম নাকি 14 দলটা আর যেটা হলো মহাজোট আর কি। আমরা কিন্তু মহাজোটের অংশ না, আমরা একটা তৃতীয় একটা ধারা হিসেবে নির্বাচনে গেছে। বি টিম যাই আপনারা বা মিডিয়ারা বা যারা দুর্মুখ অনেক কথাই বলে। তো এটা হলো ওই সময়কার ঘটনা। এটা আপনি আশা করে জবাব পেয়ে গেছেন। বি টিম আর যেটা বলছেন যে জিন্দালাস আপনারা মনে করেন রাজনৈতিক দলগুলো কোনো মন্তব্য করলে রাজনৈতিক দলের নেতারা যদি দক্ষিণ বলে আপনি বুঝে নেবেন উত্তর, আর যদি পশ্চিম বলে আপনি ধরে নেবেন পূর্ব। এটা আমাদের অনেকের চিন্তারও বাইরে, এবং এটাই রাজনীতিটা তো ছেলে খেলা নয়, এত সহজে বুঝারও বিষয় নয়। আমি সবাই বুঝতে চাই না, তাহলে স্বীকার করতেছে যে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, আওয়ামী লীগ সব আপনাদের দলে নির্বাচন করবে। সেটা তৃতীয় জবাবের মধ্যে আসতেছে আমার। তো যেটা বলতে চাচ্ছি, আমাদের যে আরেকজন ডক্টর সিদ্দিকী সাহেব উনিও বলছিলেন যে রাজনীতিটা আসলে সবার খেলা নয়, এটা একটা বিদগ্ধ জনের খেলা, এটা খুব টেকনিক্যাল একটা এক্সপার্টাইজ। এখন বাংলাদেশে এখন চলতেছে তো আমাদের দেশে একটা মানে বাম্পার ফলন হচ্ছে রাজনীতির, গণতন্ত্র রাজনীতি, তারপরে আপনার এই বাক স্বাধীনতা, এগুলোর একটা বাম্পার ফলন হচ্ছে। হওয়ার কারণে যে যা পারতেছে দোকান খুলে বসে। আপনি রাজনীতির দলের একটা দোকান খুলে বসছেন, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন। তৃতীয় কথা যেটা বলতে চাচ্ছেন যে প্রশ্নটা করলেন আমাকে যে জাতীয় পার্টি দ্বিধা বিভক্ত হয়ে গেছে। জাতীয় পার্টি দ্বিধা বিভক্ত, শততা বিভক্ত হয়ে গেছে। এই পর্যন্ত কয়েকটা ব্র্যাকেট বন্দি হয়েছে, 7-8টা ব্র্যাকেট বন্দি হয়েছে। তা সত্ত্বেও মানে এই দলটা কিভাবে টিকে আছে, এটা যদি আপনারা দূরের থেকে কতটুকু ভাববেন আমি জানি না। এটা একটা রিসার্চের দাবি রাখে। মানে রীতিমতো মানে 7টা, আমার জানা মতে 7টা ব্র্যাকেট বন্দি। তারপরেও আপনি যদি চিন্তা করেন জাতীয় পার্টির যে সারা বাংলাদেশের সংগঠন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উপজেলাতে যে সংগঠন আছে, এটা ইউনিক। এটা মানে বাংলাদেশের কোন রাজনীতি অন্য দলের ক্ষেত্রে হইলে এতদিনে মুসলিম লীগ হয়ে যেত, এতদিনে জাসদ হয়ে যেত। বাংলাদেশ যত ভাঙ্গার সম্মুখীন পড়ছে জাতীয় পার্টি যেরকম আওয়ামী লীগ এবং বিএনপির রোশনালে পড়ছে, সরকারের রোশনালে পড়ছে, সমস্ত শক্তির রোশনালে পড়ে ওই যে ইয়ার ভাষায়, সেনাপ্রধানের ভাষায়, আমি তো প্রেমে পড়তে চাই না, প্রেম আমার উপরে পড়ে যায়। এখন জাতীয় পার্টি এই বিপদে পড়তে চায় না, কিন্তু এই বিপদ তার উপর চড়াও হয়। এই সবসময়ের নির্বাচন আসলে এই অবস্থাটা হয়ে যায় জাতীয় পার্টির জন্য। তো এটা জাতীয় পার্টির একটা ইউনিকনেস
আমি বর্ণনা করি এটা জাতীয় পার্টির একটা নাইসিটি। জাতীয় পার্টি নির্বাচনের আগে এরকম একটা ডিগবাজির অবস্থা তৈরি হয়। তো এটা আমি মনে করি এবারের যে ভাঙ্গন, এটা এটা অন্যরকম একটা ভাঙ্গন। এই ভাঙ্গনের ফলে জাতীয় পার্টি একটা আপনার কলস মুক্ত হয়েছে, রাজাকার মুক্ত হয়েছে, তারপর আপনার এজেন্ট মুক্ত হয়েছে, যেটাকে বলা হয় দালাল মুক্ত হয়েছে। এই যে বললেন এজেন্ট মুক্ত হয়েছে, দালাল মুক্ত হয়েছে, নেত্র নিউজ একটা খবর আসলো, আপনাকে স্ক্রিনে দেখাই। জাতীয় পার্টি কি ভারতের ক্রিয়ানক? সেখানে কলাম লিখেছে সাকিব রহমান। এই সাকিব রহমান আপনাদের আন্তর্জাতিক অ্যাডভাইজার ছিল। সে পাকিস্তানের দূতাবাসে গেছে একটা দাওয়াত খাইতে। এর জন্য ভারতীয় দূতাবাসের অনিমেষ নামে একজন আছে, সে জিএম কাদেরকে ফোন করে বলছে তাকে বাদ দেন, না হলে সম্পর্ক খারাপ হবে। জিএম কাদের সঙ্গে সঙ্গে তাকে বাদ করে দিছে। তাহলে যেই দল কাকে দলে রাখবে না রাখবে একটা ভারতীয় দূতাবাসের নির্দেশে চলে, সেই দলটাকে আপনি দালাল মুক্ত বলবেন কি? সে তো নিজেই তো দালালি করতেছে। এই যে আপনি দেখেন নেত্র নিউজে এসে লেখছে জাতীয় পার্টি। আচ্ছা, সেটা নেত্র নিউজ লেখছে তাই বলে এটা নেত্র নিউজের ফাত্রা নিউজ হবে না, এটা আপনি কি করে বুঝলেন? এটা কোনো বিষয় না। এটা খুবই মুখরোচক, খুবই চাঞ্চল্যকর, সেন্সেশন তৈরি করা নানা বিষয় হইতে পারে। এখন একটা দল কাকে তার দলের যে কোনো ব্যক্তিকে এক্সপেল করতে পারে, শোকজ করতে পারে, সে শোকজের পিছনে যুক্তি থাকতে পারে, যুক্তি নাও থাকতে পারে। এটা অত্যন্ত একজন আভ্যন্তরীণ দলীয় বিষয়। এটা আমরা পুরোপুরি এটা জানার কোনো উপায় থাকে না। যোগসূত্র থাকতে পারে। দল যদি মনে করে ওই মুহূর্তে তাকে বহিষ্কার করা উচিত, তাকে দেশের বহিষ্কার করে। সেই বহিষ্কার যদি মানে মানে অন্যায্য হয়ে থাকে, সেই যদি ইলিগাল হয়ে থাকে, হইতে পারে। রাজনীতিটা হয়, এটা হয় বহিষ্কার, তিরস্কার, আবিষ্কার। এটা রাজনীতির একটা খুবই মানে অনুষঙ্গ। এটা নিয়ে আমার মনে হয় খুব আলোচনা সমালোচনার বিষয়। তবে যে কথাটা আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন যে ভারতের ক্রীড়নক, এটা আপনাদের ফোকাস তো বুঝি, আমরা মিডিয়ার ফোকাস বুঝি, আপনারা কি বলতে চাচ্ছেন কি। এই ক্ষেত্রে তো আপনি ওই যে চিটাগাঙ্গে কি গ্রুপ যে একজন মারা গেল না, কি যেন হিন্দুদের একটা দল, হিন্দুদের একটা ছোট দল যে ওয়ার্ল্ড ওয়াইড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নো 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 এই যে গতবার যে ইসকন, রাইট, ইসকনের একটা কথা বলছে, তাকে বহিষ্কার করে দিচ্ছে বাংলাদেশের বড় দল। এটা বুঝতে হবে, এটা রাজনীতি এবং কখনো কখনো এটা কখনো কখনো টেম্পোরারি, কখনো কখনো সুদূর প্রসারী। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ইসকনের ওই লোকটাকে ইসকন বিরোধী একটা স্ট্যান্ড নিছে সেই আপনার উকিল বা একজন আইনবিদ, তাকে বিএনপি বহিষ্কার করে দিচ্ছে। বহিষ্কার করে দিয়ে একটা গোষ্ঠীকে খুশি করার একটা চেষ্টা ছিল, এটা আপনারাই আবিষ্কার করছেন। এই মিডিয়াতে এটা নিয়ে বেশ তোলপাড় করে দিচ্ছে যে একটা দেশকে, একটা গোষ্ঠীকে খুশি করার জন্য এটা করছে। যদি সত্য হয় তাকে করতে হয়েছে, তাকে করতে হয়, এটা রাজনীতিতে চলে। আমার মনে হয় আপনি পরিষ্কার বুঝতে পারছেন। এগুলো আমাদের মানে দেশীয় রাজনীতিতে মানুষের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে না, এটা দলের মধ্যে হয়তো প্রভাব পড়ে। আপনি বলতে চান যে সবাই কম বেশি করে নাম পরিষদ জাতীয় পার্টি? হ্যাঁ, অবশ্যই, এটা হলো চূড়ান্ত কথা। মানে সব মাসে আপনার ময়লা খায়, মানে দোষ পড়া জাতীয় পার্টির, ব্যাপারটা এরকম। এবার আসি আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন। আচ্ছা, হ্যাঁ, সেই কথা বলছি। এখন পুনর্বাসন করার ক্ষেত্রে এই আওয়ামী লীগের তো 20 থেকে 25% এখন জায়াত হইয়া যদি 20% থেকে থাকে, মানে আপনাদের বিবেচনা, আমি 3 বার নির্বাচন করছি, আমি মাঠে ময়দানের অবস্থা বুঝি, ভোটারের অবস্থা বুঝি। বাংলাদেশের ভোটারের রাতারাতি পরিবর্তন হয়ে গেছে গা। আপনার মিডিয়া, তারপরে আপনার ফেসবুক, নেট, অফলাইন, অনলাইন খুললে মনে হচ্ছে যেন বাংলাদেশে একটা নতুন প্রজন্মের ভোটারের জয় জয়কার। এগুলো আপনার মিডিয়াতে খুব চাঞ্চল্যকর, প্রেস ক্লাবে খুব চাঞ্চল্যকর, আপনার ঢাকা শহরে খুব চাঞ্চল্যকর এবং খুব সেন্সেশন তৈরি করে ভোটারদের মধ্যে। ভোটাররা এখনো স্থির অবস্থায় আছে। কিছুদিন আগে একটা জরিপে দেখছিলাম যে 63% লোক এখনো সিদ্ধান্ত নেয় নাই যে তারা কাকে ভোট দিবেন। এটা নিয়ে আলোচনা করেন, এটা একটা অ্যালার্মিং বিষয়। এত বড় একটা বিপ্লবের পরে মানুষ তো দলে দলে এনসিপি কে বা এই তরুণ শক্তিকে ভোট দেওয়ার কথা না, আমরা আর কিছু মানি না, আমরা এদেরকে ভোট দিব। ব্যাপারটা কিন্তু দলে দলে এরকম একটা হ্যামিলনের বংশীবাদকের মতো যেরকম আন্দোলনে ঝাঁপাই পড়ছে, এরকম ভোটে ঝাঁপাই পড়বে বলে এই 2জন ডক্টরেট ওনারাও তো উচ্চারণ করছিলেন, ওনারা তো অভিজ্ঞতার আলোকে বলছিলেন যে, এবং বাংলাদেশে মিডিয়া থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে সবাই বলা বলি এটাই করছেন, এবং এটাও তো বলছেন যে 1 সিট পাইবে কিনা দেখেন। এই যে কথাগুলো, এগুলো কেন আসছে এই কারণেই যে আপনি বিপ্লব করা এক জিনিস, সরকার চেঞ্জ করা এক জিনিস, আবার সরকার পরিচালনা করা আরেক জিনিস।
দুই কারণে এটা হয়েছে। এখন আপনি যদি বলেন যে এই 20% লোকটা তারা যদি কোনো জায়গা না পায়, তারা যদি ভোট দিতে না পারে, তো তারা তাদের লাইক মাইন্ডেড, তাদের লগে তাদের দহরম মহরম আছে, তাদের সাথে ঋণী আছে, তারা যদি মনে করে জাতীয় পার্টির উপর তারা সোয়ার হবে, আপনার সমস্যাটা কি এটা কোন? আমি এটা জানতে চাই, মানে আপনার কাছে এবং এই দুইজন অতিথির কাছে, যে তারা যদি জাতীয় পার্টির উপর সোয়ার হয় যে ঠিক আছে আমরা তো ভোট করতে পারবো না, আমাদের তো আর কোনো উপায় নাই, তো আমরা ভোটাররা কি আমাদের করব? সমস্যা হয়েছে যে যেহেতু তারা ফ্যাসিস্ট সেহেতু তারা হুম। আসুক আমরা চাই না, এই কারণে আর কি যারা জাতীয় পার্টির উপরে ওকে, সর হয়ে আসতেছে ওকে, এটাই সমস্যা। এটা আপনার ব্যক্তিগত মত হইতে পারে, হইতে পারে। এখন ওই 20% লোক যদি মনে করে যে আমরা আমাদের দলের প্রধান ফ্যাসিস্ট হইলে হইতে পারে, আমাদের কতিপয় নেতা ফ্যাসিস্ট হইলে হইতে পারে, কতিপয় নেতা টাকা পাচারকারী হইলে হইতে পারে, কতিপয় নেতা ডাকাত হইতে পারে, চোর হইতে পারে। আমরা তো চোর ডাকাত না, আমরা তো ভোটার, আমরা নিরীহ ভোটার। আমরা 20% কই যাবো? আমরা কি আমাদেরকে হয় বঙ্গোপসাগরে ফালাই দাও, ডুবাই চুবাই মারি ফেলো, নতুবা আমাদেরকে ভোটের দিকে করতে, নতুবা আমরা ভোট দিই। যদি আমরা ভোট দিতে হয় তাহলে আমাদের যে দলটা আছে দলকে আমরা ভোট দিব। আর যদি সেই দলকে আমরা চান্স না দাও, তো আমরা ওই দলের সাথে অ্যাফিনিটি আছে, সম্পর্ক আছে, কাছাকাছি আছে, এরকম দল হিসাবে যদি জাতীয় পার্টিকে তারা বেছে নেয়, তাহলে আপনার আমার তো গণতন্ত্রের তো সৌন্দর্য এখানে, আপনি তো এটা মানতে হবে। হ্যাঁ, এবার আসলে যদি আপনি এটাও না মানতে চান, আওয়ামী লীগরে আপনি মাইনাস নেগেট করছেন, তাদেরকে ইরাডিকেট করছেন, করেন, জাতীয় পার্টিকে ইরাডিকেট করেন, কোনো অসুবিধা নাই, করেই যদি থাকতে পারেন ওয়েল, কিন্তু আপনি সেটাও পাচ্ছেন না। আপনি আজকে স্বাধীনতার এই 24-এর স্বাধীনতার 1 বছর চলে গেল, 1 বছরের মধ্যে আপনি কারোর টিকিটিও ছিটতে পারেন নাই, একটু টিকিটি আপনি চুলটা ছোট ধরতেও পারেন নাই। আপনি ওই জাতীয় পার্টির নিরীহ দল আছে, এদেরকে নিয়ে আমরা টানাটানি করতেছেন, এদেরকে বহিষ্কার করতে হবে, এদেরকে তিরস্কার করতে হবে, এদেরকে ইয়ে করতে হবে। মূল ফ্যাসিস্ট যে, আর মূল যে ফ্যাসিস্ট দাগি আসামি, দাগি তাকে আপনি টিকিট ছুটতে পারেন না, তাকে আপনি টাচও করতে পারেন নাই, আপনি দোষণ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। প্রথম কথা হচ্ছে এই যে অভ্যুত্থানের পরে আপনার উচিত ছিল ড্রাস্টিক অ্যাকশনে চলে যাওয়া। যে কোনো অভ্যুত্থান, যে কোনো মিশন, এটা সাস্টেন করাটাই হলো মেইন জিনিস। আপনি যদি তখন বিড়াল প্রথম রাতে মারতে পারতেন, আজকে প্রশ্নগুলো তো উঠতো না। আমরা তো ছিলাম, জাতীয় পার্টি এই বিপ্লবকে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিছে, আনুষ্ঠানিকভাবে সাপোর্ট দিছে, দিদেন পার্লামেন্ট। আপনি পার্লামেন্টের প্রসিডিংস গুলো দেখেন, তখন পার্লামেন্টে বসে বিরোধী দলের নেতা হিসেবে আমার দলের নেতা জিএম কাদের ঘোষণা দিছে যে এরা জাতীয় বীর সেনা, এদের এটা ন্যায্য দাবি মানতে হবে, এদের এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের জাতির একটা জাতীয় আন্দোলন। এগুলো আপনারা দেখেন, দেখি তারপরে কথা বলেন। সবার আগে একটা মাঠে সাপোর্ট করা, আর পার্লামেন্টের ভিতরে ফ্যাসিস্ট সরকারের পার্লামেন্ট, সেই পার্লামেন্টের ভিতরে বসা আপনার এই উচ্চারণ করা, এটা সরকারি উচ্চারণ, এটা বিরাট বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান। এটা 100 লোক যে 1000 লোক 2000 লোক বাইরে চেঁচামেচি করার চাইতে পার্লামেন্টের ভিতরে এটা রেকর্ড হয়ে গেছে, যেটা প্রসিডিংসে আছে, সবকিছু রেকর্ড আছে, সেটা আমরা করেছি। তা সত্ত্বেও আমাদেরকে দোষর বলতে হচ্ছে। যাই হোক, এই আপনার কথার জবাবটা আমি এভাবে দিচ্ছি, সেটা হচ্ছে এই 20% 25% আওয়ামী সমর্থক, আওয়ামী ভোটার, যারা আওয়ামী লীগের ভোটার, তারা তো তাদের একটা সে আছে। আপনি এই যে এত কিছু করছেন, আপনি কি করলেন? আপনি এই যে সংস্কারের নামে এত রাজনৈতিক দলগুলোকে আপনার দাওয়াত দিচ্ছেন, ডাকি নাছেন, সক্কি মিয়ার দল, ওয়ান ম্যান শো দল, তারপরে পেট সর্বস্ব দল, তারপর পেট সর্বস্ব দল, আপনাদেরকে ডাকেন, এদের মতামত চাইছেন। মিশন ভাই, রাজনৈতিক দল আপনি গঠন করছেন, একটু আগে দুইজন ডক্টরেট বলে গেলেন যে পিআর পদ্ধতিতে ভয় কেন? আমাদের এআর খান বলতেছেন ভয়। আমরাও এক সময় কেন, আমাদের দল পিআর পদ্ধতিতে আসার জন্য বহু আগে আমার দলের চেয়ারম্যান বলছিল যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের দরকার এই দেশে, আমরা বলছি এবং আছি, আমরা সেই কথায় আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা পিআর পদ্ধতি চায়, তাদের মতলব কি, তাদের উদ্দেশ্য কি? আপনি পিআর পদ্ধতিতে যদি কচি কাচারা চায়, পিআর পদ্ধতিতে যদি ওয়ান ম্যান শো দল চায়, পিআর পদ্ধতি যদি আপনার এই যে স্বামী স্ত্রীর দলরা চায়, পিআর পদ্ধতি যদি এমন দল চায় যে দল শুক্র 8 দিন হয় না দল গঠন করছে, সে চায়, দেয়ার ইজ এ কোশ্চেন, এটার মতলব আছে, আপনার উদ্দেশ্য আছে। আপনারা কি চান? না বলতেছি, আমরা বলতেছি, আপনারা কি পিআর চান নাকি ওই ফার্স্ট পাস দা পোস্ট চান? না, আমরা হচ্ছে গিয়ে, আমরা প্রথম কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে আমরা অবশ্যই চাইছি বহু আগে। আপনাকে আজকে রেকর্ডটা দেখেন না, আমরা আমাদের নেতা পিআর পদ্ধতি চাইছে বহু আগে, আজকে নয়। কিন্তু সেই পিআর পদ্ধতি স্মার্ট পিআর পদ্ধতি হইতে হবে।
আপনি যদু মধু কদু যে আপনার রাজনৈতিক ভাবে অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর মধ্যে পিয়ার পদ্ধতি হতে হবে, তাহলে একটা বিশৃঙ্খলা হবে না। আপনি কি এটা ইউরোপ পাইছেন? আপনি নেপাল দেখতেছেন না? নেপালে কি হচ্ছে? নেপালে গত কয়েক বছরে কয়টা সরকার পরিবর্তন হয়েছে। আপনি পিয়ার পদ্ধতি নানাভাবে করা যেতে পারে। পিয়ার পদ্ধতির অনেকগুলো বিষয় আছে। পিয়ার পদ্ধতিতে আপনি পরীক্ষামূলক চালু করতে পারেন, পিয়ার পদ্ধতি আংশিক করতে পারেন, তারপরে এগুলো অনেক বিষয় আছে, বিতর্ক আছে। তবে কনসেপ্ট ইজ ভেরি গুড, কোনো সন্দেহ নাই। পিয়ার পদ্ধতি হইলে অনেকের ছোটখাটো দলগুলো একটা সে আছে। এখন আমরা যারা ছোটখাটো দলগুলো বলে নিজেরা দাবি করি, আমরা কি জন্য ছোটখাটো দল রাজি করতে জানেন? এই যে কিংস পার্টির ধারণাটা আসছে কি জন্য জানেননি? তারা আসছে এই কিংস পার্টি কোন রকম বড় দলগুলোর সাথে একটু লেজ ধরে একটা ক্ষমতা যাওয়া। জাতীয় পার্টির মতো একটা দল, যে দলটার একটা ইউনিকনেস আছে, যে দলটা বাংলাদেশে রাজনীতি করেছে আজকে 30টা বছর 35টা বছর, যে দলটা 9 বছর দেশটা চালাইছে, যে দলটা বাংলাদেশে 91 সাল থেকে আজ পর্যন্ত পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব আছে। আপনারা আশ্চর্য হয়ে যায় যে কিছু কিছু লোক যখন কথা বলে, এই কথাগুলো বলতেছে না যে কত বড় একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনি পিয়ার করেন, কোনো অসুবিধা নাই। সেটার মধ্যে একটা থাকবে, তারা বুঝবে যে পিয়ার পদ্ধতির মধ্যে করলে কোনটা জাতীয় স্বার্থ, কোনটা নিজের স্বার্থ, কোনটা গোষ্ঠী স্বার্থ, কোনটা মানে বিদেশের স্বার্থ, কোনটা আমাদের দেশি স্বার্থ। এগুলো এক ধরনের ম্যাচুরিটি থাকে। কিন্তু যারা অত্যন্ত খুবই নতুন, অবস্কিউর, ওয়ান ম্যান শো এবং কাল্ট ভিত্তিক রাজনৈতিক দল আছে, কাল্ট ভিত্তিক এক দলের মধ্যে একজন নেতা, উনি যেভাবে হোক প্রোভাইড হইতে হবে। সে প্রোভাইড হওয়ার একটা সুতা, সে প্রোভাইড হওয়ার একটা প্রিটেক্স, সে প্রোভাইড হওয়ার একটা মাধ্যম হচ্ছে এপিআর পদ্ধতি। তাহলে দেয়ার ইজ এ কোশ্চেন যে তাদের উদ্দেশ্য তো আসলে উদ্দেশ্য না, তারা নিজের উদ্দেশ্যকে সফল করার জন্য এটা করছে। যে কথাটা আমি বলতে চাইবো, জাতীয় পার্টিকে কেন্দ্র করে যদি আপনি এই দলটার মতো, এই দলটার জন্ম কোথায়? মিশন ভাই আপনি আমাকে জিজ্ঞেস করছেন 2 ভাগ হয়েছে কিনা। এই দলটার জন্ম তো ভাই এই যে কিভাবে ক্যান্টনমেন্টে, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, ঠিক আছে না? ঠিক আছে তো? আচ্ছা, ওই যে জন্ম কোথায় এটা খুঁজিয়েন না, খুঁজেন তার কর্মটা কি করছে সে। কর্মটা 9 বছর দেশটা চালাইছে সে, এবং চালাইছে তখন, এখন এটা ইয়ের মতো লাগবে, মানে এটা গল্পের মতো লাগবে, ফিকশনের মতো লাগবে আজকের জেনারেশনকে, কিন্তু এটা বলতে হবে ইতিহাস কেন পড়বো আমরা আগামী দিন চলার জন্য। সে সফলভাবে দেশটা চালাইছে, এবং সেটার পরে 90 সালে এই দলটার যখন পতন হলো, আপনাদের ভাষায়, মিডিয়ার ভাষায়, অনেকের ভাষায়, দুর্মুখদের ভাষায়, যে এই দলটার পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে 91 সালে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে এই দলটা 35টা আসন পাইছে, এবং 70টা আসনে তারা ন্যারো মার্জিনে হেরে গেছে, একদম ন্যারো মার্জিন। তখন তো এক একটা জাতীয় পার্টি ধরে আর নাস্তা করে বলা হইতো না। তারপরে 96 নির্বাচনে দল অংশগ্রহণ করছে, পার্লামেন্টের তার প্রতিনিধিত্ব ছিল। তারপরে আপনার 2001 সালে এই দলটা নির্বাচন করছে, পার্লামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক নিয়ে তারা পার্লামেন্টে ঢুকেছে। তারপরে গত নির্বাচনে আপনারা যেভাবে বললাম 3টা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, যেহেতু বিএনপি অংশগ্রহণ করেছে, চরমনের পিসবের দল অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে একবার, আমরা করছি 2বার, চরমনের পিসবেরও করেছে। সবাই মোটামুটি কম বেশ আওয়ামী সরকারকে এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাপোর্ট করে গেছে। কেউ ভয়ে সাপোর্ট করছে, কেউ নির্ভয়ে সাপোর্ট করছে, কেউ কৌশলে সাপোর্ট করছে, নানা কারণে নানা স্টেক ছিল বিভিন্ন মহলের। এককভাবে কাউকে দায়ী করাটা এটা অন্যায় হবে। সেটার কারণে পরে আমাদের এই প্রতিনিধিত্ব পার্লামেন্টে আছে, সেই দলটাকে মাইনাস করে, সেই দলটাকে মানে আপনার এক সাইডে রেখে আপনি এই সংলাপের নামে যে প্রহসন করছেন, আওয়ামী লীগের মতো একটা দল, যে দলটা স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে, আপনি অনেক বিতর্ক করতে পারেন, অবশ্যই আছে বিতর্ক, কোনো শেষ নাই। তো আজকে যারা দেশ চালায়, তো বলা তো হয়, এরকমও বলা হয়, এরা একদিন ইতিহাসের কাঠগড়াদেরকে দাঁড় করতে হবে, জবাবদিহি করতে হবে। কেউ জবাবদিহির বাইরে নয়, কম আর বেশ। এরপরে কি হলো, আপনি এই দলগুলো, আপনি যারা এখন এনসিপির কথা বারবার আসতেছে, আপনি এনসিপি গঠন হইলো পরে আমাদের দেশের ভাষায় বলে শুক্র 8 দিন হয় নাই, ফেব্রুয়ারিতে গঠন করছে, এখন পর্যন্ত তার মার্কাও পায় নাই, এখন পর্যন্ত রেজিস্টার্ড হয় নাই। সেই দলটাকে নিয়ে আপনি মানে পুরা বাংলাদেশ মাতামাতি করতেছে, মানে চেঁচামেচি করতেছে। আপনি মনে আছে স্বাধীনতার পরে এয়ার খান বলতে পারবেন, উনি গবেষক মানুষ, স্বাধীনতার পরে বাংলাদেশে আওয়ামী লীগের পরে জাসদ এরকম তুলকালাম কাণ্ড ঘটাই দিচ্ছে বাংলাদেশে। তো আমার মনে হচ্ছে এই এনসিপি এই জাসদের জেনারেশন জেড এর একটা ভার্সন,
জেনারেশন জেড এর একটা আধুনিক ভার্সন হচ্ছে এই আপনার জাসদের আধুনিক ভার্সন হচ্ছে এই এনসিপি। এই এনসিপি ওই এই যে কচিকাচার মেলা, যে অনেকে মানে মানে ইয়ে করে বলে, এদেরকে খাটো করে বলছি না, এদের এদের এদেরকে মানে এদেরকে মিসগাইড করেছে, এদেরকে বিভ্রান্ত করেছে, এদেরকে মাহমুদুর রহমান, মরিচিকার আপনি পিছনে ঘুরিয়েছে। না শেষ আমাকে করুন আমাকে please, আমরা না শেষ করে ফেলবো অনুষ্ঠান। না শেষ করতেছি। এদেরকে মরিচিকার পিছনে ঘুরিয়েছে একটা গোষ্ঠী এবং তাদের নিজের স্বার্থে, এদের জীবনকে জিও প্যারাডাই করে, কারণ এদেরকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, আজকে তারা ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচিয়ে অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, যেটা আমাদের দুজন বক্তা অনেক সুন্দরভাবে বলতে চেষ্টা করেছেন। তো এই স্বাধীনতার পরে এই জাসদ বাংলাদেশে যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, যে সেন্সেশন তৈরি করছে রাজনীতিতে, সেটা কি টিকেছে বাংলাদেশে? বরঞ্চ বাংলাদেশের রাজনীতি কুলসিত করেছে, বাংলাদেশের রাজনীতি জিজ্ঞাসা তৈরি করেছে। বাংলাদেশের রাজনীতি জাসদের অসংখ্য হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এটা কিছু তাদের হটকারী সিদ্ধান্তের কারণে, কিছু আরো আওয়ামী নিষ্ঠুরতার কারণে। ঠিক তেমনি আজকে একই অবস্থায় এই জেড জেনারেশন, এই জাসদের যে জাসদের ভার্সন, নিউ ভার্সন, এদেরকেও সেভাবে মিসলিড করে, ডিরেইল করে, তাদের চরিত্রকে হনন করে, তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে, এই যে বসুন্ধরা গ্রুপ বলেন, ওই গ্রুপ বলেন, সেই গ্রুপ বলেন, তাদের কাছে টাকার বস্তা রেখে দিচ্ছে, টাকার বস্তা রেখে দিয়ে তাদের ইমান নষ্ট করছে, তাদের রাজনৈতিক যে স্পিরিট ছিল, রাজনৈতিক যে ম্যাগনানিমিটি ছিল, সবকিছু তারা ধ্বংস ধূলিসাৎ করে আজকে তারা জাতির সামনে গোপাল ভাঁড়ে পরিণত করার একটা প্রচেষ্টা চলছে। অথচ তাদের উদ্দেশ্য মহৎ ছিল, কোনো সন্দেহ নাই। জাতি তাদের ও উদ্দেশ্যকে দেখে কিন্তু রাজনীতিতে মানে মানুষ ওই আন্দোলনকে সাপোর্ট করেছে। আমার সর্বশেষ বক্তব্য যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি পিআর পদ্ধতি করেন, আর আপনার এই যে গণপরিষদ নির্বাচন করেন, গণভোট করেন, তারপরে জুলাই সনদ করেন, পিআর করেন, যেটাই করেন না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য লাগবে। কোন রাজনৈতিক দল? প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল। আপনি সক্কমিয়ার দল দিয়ে কিন্তু কিছু হবে না, যে দলের কোনোদিন মানে এমপি তো দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ারও কোনো যোগ্যতা না পায়, রেকর্ড নাই। আপনি এমন অনেক দল জোটকে নিয়ে আপনি এত বড় ইস্যু, সেকেন্ড রিপাবলিকের মতো কথা বলতেছেন, গণভোটের মতো কথা বলছেন। গণভোট তো অনেক উচ্চারণ করতে পারবেন না, এমন দল আছে। আমি একটা দলের নাম দেখছি, কি অল সলিউশন পার্টি, আমি দেখছি অল সলিউশন পার্টি, তার মানে সে তার দলের নাম দিচ্ছে অল সলিউশন পার্টি, মানে সে সবকিছু সলিউশন করিয়া লাগবে। 50টা রাজনৈতিক দল পাইপলাইনে আছে, তার মধ্যে 32টা নির্বাচনের জন্য তারা উপযুক্ত হবে, আগামী নির্বাচনের আগে হয়তো তাদেরকে মার্কা বা রেজিস্ট্রেশন দিয়ে ফেলবে। এদেরকে দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতির খেলা খেলবেন, রাজনীতির ভাগ্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের নিয়ে চর্চা করবেন, পার্লামেন্ট চর্চা করবেন, পার্লামেন্ট ভাইব্রেন্ট করবেন। সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি, এটা অসম্ভব এবং এটা ছেলে খেলা, এটা অনুচিত এবং জাতিকে নিয়ে তামাশা করা, ফার্স করার সামিল। সুতরাং আমার সর্বশেষ বক্তব্য, আপনি যেটাই করেন না কেন আপনি করুন, আপনি যেটাই করেন না কেন করুন জাতির স্বার্থে, কিন্তু রাজনৈতিক দল, অভিজ্ঞ রাজনৈতিক দল যারা দীর্ঘ পথ পাড়ি দিছে, আপনি কত মাইল হাঁটছেন, আপনি এনসিপি কে জিজ্ঞেস করেন তো, বা আপনি ওই যে নুরুল দলকে জিজ্ঞেস করেন তো। না না, এই যে প্রেস ক্লাব অনলাইন অফলাইন ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কতবার গেছে, কতটা সংগঠন আছে, কতটা ডিস্ট্রিক্টের সংগঠন আছে, কমিটি আছে। আমি তো মনে করি জাতীয় পার্টির যে একটা ওয়ার্ডে যে কমিটির সংখ্যা আছে, একটা ওয়ার্ডে, ইউনিয়ন লেভেলে ওয়ার্ডে প্রায় 51 সদস্য বিশিষ্ট একজন কমিটি থাকে, সেই কমিটি তো একটা কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় অনেক দলের কেন্দ্রীয় কমিটিতে নাই, না অনেক দলের কেন্দ্রীয় কমিটিতে নাই। শেষ কথাটা হচ্ছে এই আপনি জাতীয় পার্টিকে নিয়ে এক ধরনের মুখরোচক কথা বলা, ওই যেমন নাকি রাজাকার বলতো, না শেষ করি, রাজাকার বলতো, ঠিক তেমনি দোসর বলে এই আমাদের অবস্থাকে, আমাদের দেশকে আরটা আপনার জিঘাংসা, বিদ্বেষ, হানাহানির মধ্যে জিয়ে রাখার, এটা স্থায়ী করার, আপনি জিঘাংসাকে শুট করেন, আপনি মানে ট্রাবলকে শুট করেন, এটা হলো রাজনীতিবিদদের কাজ, সরকারের কাজ, যাতে করে ট্রাবল জিয়ে না থাকে, সেটা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ। প্রফেসর খান, সমাপনী বক্তব্য প্লিজ।
দর্শক আলোচনাগুলো দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ মানে সন্ত্রাসীর যে একটা মানে তারা যে সন্ত্রাসী সংগঠন, এটা তারা আন্তর্জাতিকভাবে এবার প্রমাণিত করেছে। একটা এম্বাসি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গা, ডিসিপ্লিনের একটা জায়গা, তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। সিসিটিভি ফুটেজ বের করে যারা এই হামলা জড়িত ছিল, আমরা দেখেছি লাইভে এসে কতজন মাহফুজ ভাইকে গালিগালাজ করছে, বাংলাদেশের একজন মন্ত্রীকে গালিগালাজ করছে। এগুলো কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমেরিকার পুলিশ এবং প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দ্রুত এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসুন। এবং বাংলাদেশে যারা দেশ চালাচ্ছেন, আপনাদের একজন ক্যাবিনেটের সদস্য মাহফুজ আলম, তার উপর এই হামলা, অবশ্যই তো আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত। আপনাদের উচিত হবে বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগ শান্তিতে বসে আছে তাদেরকে সার্চ করা। তাদেরকে সার্চ করলে তারা বুঝে আসবে যে আমরা তো শান্তিতে ছিলাম, আমাদেরকে তো তারা শান্তি থাকতে দিচ্ছে না। আর না হয় আমাদের আরো অবস্থা কিন্তু ভয়াবহ হবে।